চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী বোঝা তো যায় না তাদের মতি গতি সমাজের ছোট বড় অসঙ্গতি এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি ইত্যাদি 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 পটভূমি সুন্দরবন আর মধ্যে নদীর উপরে নির্মিত গোলপাতায় সজ্জিত মঞ্চের চারিদিকে শত শত নৌকায় এই মুহূর্তে যে হাজার হাজার দর্শক বসে আছেন এবং এর বাইরে দেশে বিদেশে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। রূপসী সুন্দরবন নদী নৌকা এবং এই আকাশলীনার অপার সৌন্দর্য দৃশ্যমান করার জন্যই দিনের আলোর পরন্ত আভায় আমরা শুরু করছি আমাদের আজকের ইত্যাদি। দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি প্রত্ন নিদর্শন এবং পর্যটন ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি সাতক্ষীরায় সৌন্দর্যের অপার লীলায় সজ্জিত বিশ্ব ঐতিহ্যের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের কোলে নির্মিত এই আকাশলীলা পর্যটন কেন্দ্রে। ওপারে সুন্দরবন, মাঝখানে নদী, এপারে আকাশলীনা। সাতক্ষীরা জেলার এই অঞ্চলটি একমাত্র স্থান যেখান থেকে সড়ক পথে সুন্দরবনের সৌন্দর্য দেখা যায়। এই সাতক্ষীরার শ্যামনগরী ছিল যশোর রাজ্যের রাজা বারোভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্যের রাজধানী। শুরুতেই এই সাতক্ষীরা জেলা সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা জনপদ সাতক্ষীরা, যার প্রবেশপথেই রয়েছে সারি সারি সবুজের নান্দনিক তোরণ। বঙ্গোপসাগর বিধৌত এই জেলার আদিনাম ব্যাঘ্রতট, বাগরি, সমতট ও বুড়ন। 1861 সালে যশোর জেলার অধীনে সাতচি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা গঠিত হয়। 1882 সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং সর্বশেষ 1984 সালে জেলায় উন্নীত হয়। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে রয়েছে ভোমরা স্থলবন্দর। এখান থেকে কলকাতার দূরত্ব মাত্র 62 কিলোমিটার। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চিংড়ি সহ বিভিন্ন ধরনের মৎস্য। তাই এখানকার বিভিন্ন অঞ্চলে যত দূর চোখ যায় দেখা যায় শুধু মাছের ঘের আর ঘের। উল্লেখ্য, বাংলাদেশ থেকে 2015 সালে সর্বপ্রথম সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি করা হয়। সাতক্ষীরার বেলে দোআঁশ মাটি টালি উৎপাদনের জন্য বেশ উপযুক্ত। বিশেষ করে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৈরি নান্দনিক মাটির টালি পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। এই অঞ্চলে সুস্বাদু খলিশা ফুলের মধু পাওয়া যায়। উল্লেখ্য, সাধারণত সাতক্ষীরা ছাড়া আর কোথাও এই খলিশা ফুল ফোটে না। এই অঞ্চলে মাংস রান্নায় এক ধরনের ঝালের ব্যবহার করা হয়, যার নাম চুই ঝাল। দেখতে অনেকটা পান গাছের মতো এই গাছটি মূলত পরগাছা, যা অন্য গাছকে অবলম্বন করে বেড়ে ওঠে। সাতক্ষীরার দেবহাটা উপজেলার রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। ভারতবর্ষের প্রখ্যাত ডাক্তার এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এবং ভারতের সাবেক সেনা প্রধান শঙ্কর রায় চৌধুরী এই দেবহাটার টাউনশ্রীপুর গ্রামের সন্তান।
দেবহাটা উপজেলা পরিষদের কাছাকাছি প্রায় ৬ বিঘা জমির উপর অবস্থিত বনবিবির বটগাছ। এর শাখা প্রশাখা এতটাই বিস্তৃত যে কোনটি যে প্রথম কাণ্ড তা বোঝাই যায় না। বাংলার ১২ ভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্যের যশোর রাজ্যের রাজধানী ছিল সাতক্ষীরার শ্যামনগরের ধুমঘাট। অনেক মসজিদ ও মন্দিরের নির্মাতা প্রতাপাদিত্যের রাজত্বকালীন বিভিন্ন নিদর্শন ছড়িয়ে আছে শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলায়। জনতার সংগ্রাম চলবেই এর গীতিকার সিকান্দার আবু জাফর এবং সুরকার শেখ লুৎফুর রহমানের জন্মস্থান এই সাতক্ষীরায়। এই জেলায় জন্মগ্রহণকারী গুণী ব্যক্তিত্বদের মধ্যে আরও আছেন প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক খান বাহাদুর আহসানুল্লাহ, সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী, জাতীয় অধ্যাপক ডাক্তার এম.আর. খান, সঙ্গীত শিল্পী নীলুফার ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন সহ আরও অনেক কীর্তিমান ব্যক্তিত্ব। এছাড়াও আমাদের জাতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেট তারকা মুস্তাফিজুর রহমান এবং শুভ সরকারের বাড়িও এই সাতক্ষীরায়। এখানকার ঐতিহাসিক নিদর্শনের মধ্যে রয়েছে প্রবাজপুর শাহী মসজিদ, তেঁতুলিয়া জামে মসজিদ, নলতা পাক রওজা শরীফ, পঞ্চমন্দির, শ্যামসুন্দর মন্দির, ছয়ঘরিয়া জোড়াশিব মন্দির ইত্যাদি। ইতিহাস, ঐতিহ্য এবং সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ জেলা এই সাতক্ষীরা। লোক সংস্কৃতির এক অতুলনীয় ভাণ্ডার এই বাংলাদেশ। অঞ্চল থেকে অঞ্চলে কি বিচিত্র, কি অনন্য তার রূপ। ঠিক তেমনি এক বিস্ময়কর ধারা সাতক্ষীরার পট গান। চলমান গানের সঙ্গে চলমান পট। চলচ্চিত্র নয়, কিন্তু তার চেয়ে বিস্ময়কর এই লোকরীতির গান, যে গানে উঠে আসে সমাজ, সংস্কৃতি, শিক্ষা সহ আরও বহু বিষয়। এবার সেই পটগান পরিবেশন করছেন সাতক্ষীরারই সুশীলন সাংস্কৃতিক দল। ভাই মনের দুঃখ মনে রইল দুঃখ সোনার মানুষ নাই। আরে কার কাছে জানাবো দুঃখ তাই ভাবি নিরালে, বাংলা সংস্কৃতি ধ্বংস ভিনদেশি চ্যানেলে। মিলে মিশে থাকতাম আমরা যৌথ পরিবারে, হাসি আর আনন্দের মাঝে কাটাইতাম সংসারে। দাদা দাদি কাকা ফুপু মা বাবা ভাই বোন, পরিবারের মধ্যে ছিল মধুর এক বন্ধন। ভাইয়ে ভাইয়ে মিল ছিল আর ছিল ভালোবাসা, বৃদ্ধ পিতা মাতা ছিল সন্তানের ভরসা। কোথায় যে হারিয়ে গেল সেই না পরিবেশ, অপসংস্কৃতির ফলে সব হলো নিঃশেষ। ঠিক পরিবারের মধ্যে বিদেশ এমন আগে দেখি না, আই দুঃখ কার কাছে জানাই। শোনেন শ্রোতা মা বোন ভাই, মনের দুঃখ মনে রইল দুঃখ সোনার মানুষ নাই। ঘাড়ের রূপ চাপছে এসে বিদেশি কালচার, আপন সংস্কৃতি ভুলে যাবা বন্যা সার। ভাইয়ে ভাইয়ে মিল ছিল আর মনে ছিল সুখ, বর্তমানে দেখে না কেউ একে অন্যের মুখ। বসাশুড়ি ঝগড়া শিখায় বিদেশি চ্যানেলে, ছেলে মেয়েও শিখছে রে ভাই লেখাপড়া ফেলে। কিরণ মালার গয়না পোশাক না পেয়ে স্ত্রী, স্বামীর ভিটা ছাড়লো কত আমার দেশের নারী। একদম ঠিক ভাই রে, করলো সরকার মাথা নষ্ট, করলো সরকার মাথা নষ্ট, করলো সরকার মাথা নষ্ট। দেখে মনে কষ্ট আহি দুঃখ কার কাছে জানাই। শোনেন শ্রোতা মা বোন ভাই, মনের দুঃখ মনে রইল দুঃখ সোনার মানুষ নাই। আমার দেশের সংস্কৃতি অতি মূল্যবান, আমার দেশের গল্প কথা জারি সারি গান। দেশের জন্য রক্ত দিল বীর বাঙালি জাতি, ভাষার জন্য বিশ্ব মাঝে পেয়েছি সুখ্যাতি। কিন্তু দেশি চ্যানেল বেশি বিজ্ঞাপনে ভরা, তাদের রুচি চিন্তাবিরা বলে কিছু করা। আরে সারা দেশে ঘুরে ঘুরে দেশের সংস্কৃতি, তারাও যদি দেখায় তবে বাড়বে মনের প্রীতি। বাইরে সংস্কৃতি রক্ষা করবি, সংস্কৃতি রক্ষা করবি, সংস্কৃতি রক্ষা করি মনের লক্ষ্য হলে তাই দুঃখ কার কাছে জানাই। শোনেন শ্রোতা মা বোন ভাই, মনের দুঃখ মনে রইল দুঃখ সোনার মানুষ নাই। পটগানে আমরা শুনলাম বিদেশি কালচারে আসক্ত আমাদের সামাজিক অবক্ষয়ের কথা। এখন যে দৃশ্য দেখবেন পটগানের দৃশ্যপটে, সে দৃশ্য থাকতে পারত,
কারণ এদেশে এমন দৃশ্য কখনোই অদৃশ্য হওয়ার নয়। এইবার বলেন ঘটক সাহেব, আমাদের জন্য কি পাত্র এনেছেন? আপনি কিন্তু সবসময় দুই একটা পাত্র দেখিয়ে বলেন এই ছেলেটাই ভালো, আমাদের পছন্দ করার কোনো অপশনই থাকে না। এবার কিন্তু সেসব চলবে না। শুনেন ভাবি, আমার এই ল্যাপটপ ভরা পোলা আছে, রাজনীতি, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে টেলিভিশন ফিল্ম লাইনের লোকজনও আছে, নায়ক, ভিলেন, সাইড পার্ট যে যেটা চায়। তবে আপনাদের চয়েস তো আমার জানা আছে, সেই জন্য। এত লেকচার দিয়েন না তো, আমাদের জন্য কেমন পাত্র এনেছেন সেটা বলেন। না, আপনারা তো বলছেন কামাই রোজগার ভালো করে, এই ধরনের পাত্র দরকার। সেই জন্য আমি 3 ধরনের 3টা পাত্র আনছি, যাদের কামাই রোজগারের ফিউচার ব্রাইট। যেমন? যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিকাদার। সেটা তো সবাই চাই, কমন পাত্র। আমার চাই একটু আনকমন পাত্র। এর মধ্যে আনকমন আছে, যেমন ডাক্তারের কথাই ধরেন, আমার এই ডাক্তার কিন্তু স্পেশালাইজড ডাক্তার, কানের ডাক্তার। শুনেন ভাবি, আমাদের এই দেশটা হইতেছে পৃথিবীর অন্যতম শব্দ দূষণ সমৃদ্ধ দেশ, আর এইটা এই দেশে কোনোদিন কমার সম্ভাবনা নাই, বরং গাড়ির হর্নের সঙ্গে বক্তৃতার মাইকের সংখ্যা দিন দিন বাড়তেছে। মানে গুলিস্তানে কোনো সভা হলে সেটার মাইক মিরপুর পর্যন্ত চলে আসে। এরকম গাড়ির হর্ন আর মাইকের আওয়াজ কোথাও খুঁজা পাবে না কো তুমি। কিন্তু গলার ডাক্তারের ফিউচারটা কি? কি যে বলেন ভাবি, 30-32টা চ্যানেল, রাত 12টার পরে যে হারে কণ্ঠকর্ম বা গলাবাজি চলে, তাতে অনেকেরই উত্তেজনার বসে গলায় চাপের কারণে নানান সমস্যার সৃষ্টি হয়। কারণ চ্যানেল বাড়তেছে, টক শো বাড়তেছে। সুতরাং কথা বলার ভবিষ্যৎ উজ্জ্বল। সেই জন্য গলার ডাক্তারের ফিউচার ব্রাইট, পেশেন্টের কোনো অভাব হবে না। ইঞ্জিনিয়ার তো বুঝলাম, কিন্তু ঠিকাদার? না না, বুঝেন নাই। আমার এই ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার না। আমার এই ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার দুজনেই হলো রাস্তাঘাটের কাজের উপর স্পেশালিস্ট, অভিজ্ঞ। কিন্তু রাস্তাঘাটের কাজে অর্থ আসবে কোথা থেকে? কয় কি? আচ্ছা ভাই বলুন তো, বাংলাদেশের সারা বছর সবচেয়ে বেশি কাজ হয় কোথায়? পারলেন না তো না? সঠিক উত্তর হলো রাস্তায়। লক্ষ্য করবেন, একই রাস্তা বারবার করা হচ্ছে। কখনো গ্যাস লাইন, কখনো পানির লাইন, কখনো বিদ্যুতের লাইন, কখনো আবার সুয়ারেজের লাইন। এখন তো আরো নতুন নতুন লাইন বাড়তেছে। সুতরাং আপনার জামাইয়ের ওই রাস্তার কাজ কখনো কমবে না, বরং বাড়বে। এখন সিদ্ধান্ত আপনাদের। আমার তো মনে হয় রাস্তাটাই ভালো হবে, কারণ আমি তো এই জীবনে রাস্তার কাজ কখনো বন্ধ হইতে দেখি না। এদের ভবিষ্যৎই উজ্জ্বল। রাস্তার অবস্থা এবং সস্তায় মেরামতির কেরামতিতে আবারও দুরবস্থার ভুক্তভোগী আমরা সবাই। বিশ্ব জুড়ে এমন দৃশ্য আর কোথাও নাই। তাই সকল নষ্ট রাস্তার স্পষ্ট বিপদের সঙ্গে যুক্ত হয়েছে আরেক ভয়ঙ্কর আপদ, যার নাম ইজি বাইক। বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাটারি চালিত ঝুঁকিপূর্ণ এই বাইক এখন একটি আতঙ্কেরও নাম। জ্বালানি সাশ্রয়ী আর কম দাম হওয়াতে মফস্বল শহরে এর চাহিদা যেমন বেড়েছে, তেমনি এর ফলে দুর্ঘটনা বেড়েছে আশঙ্কাজনকভাবে। নকশা ও নির্মাণ ত্রুটির কারণে প্রতিনিয়ত এই বাহনের নারী যাত্রীরা মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন। অচল হয়ে পড়ছে বহু নারীর জীবন। ইজি বাইকের চালকের আসনের ঠিক পেছনেই রয়েছে যাত্রীদের জন্য বসার 2টি আসন, আর এই 2 আসনের মাঝখানে ছোট্ট একটি ফাঁকা জায়গা রয়েছে, যার ঠিক নিচেই রয়েছে ইজি বাইকের চালিকা শক্তি মোটর। এই আসনগুলোতে কোনো নারী যাত্রী বসলে তার শরীরে জড়ানো ওড়না কিংবা চাদর এই ফাঁকা জায়গা দিয়ে নিচের মোটরে পেঁচিয়ে যায়, ফলে ঘটে মারাত্মক দুর্ঘটনা। বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন প্রতিষ্ঠান সিআরপির এক পরিসংখ্যানে জানা যায়, এ পর্যন্ত এ ধরনের দুর্ঘটনায় আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা সেবা নিতে এসেছেন 37 জন রোগী, যাদের সবাই নারী। এই ইজি বাইকে স্কার্ফ দুর্ঘটনার শিকার তেমনি 2 জন রোগীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তার নাম মারিয়া, বয়স 12 বছর। মারিয়ার বাড়ি বরিশালে। 2016 সালের অক্টোবর মাসে মারিয়া ইজি বাইকে করে তার মায়ের সঙ্গে বেড়াতে যাচ্ছিল, আর তখনই ঘটে দুর্ঘটনা। মারিয়া, তোমার কি মনে আছে সেদিন কি ঘটেছিল? বলবে আমাদেরকে একটু? বলো। আমি বাবা মার সাথে এক জায়গায় বেড়াতে যাচ্ছিলাম, ড্রাইভারের পিছনে সিটে বসেছিলাম। হঠাৎ করে একটা মোড় ঘুরছে, আমার পিছলে ধাক্কা খায়, তারপর কথা বলতেও পারি না, আর কোনো শক্তি থাকে না। আশা করি আমার মতন আর কোজন এরকম না হয়, ওই জায়গাটা কাট দিয়ে আটকাই দিলে ভালো। ও মানে ওই যে বাইকের যে মাঝখানে যেখানে তোমার ওড়নাটা পড়েছে সেই জায়গাটা কাট দিয়ে আটকে দিলে ভালো হয়। এবং আমরাও চাই তোমার মতো এ ধরনের দুর্ঘটনার শিকার আর যেন কারো হতে না হয়। এবার যাকে দেখতে পাচ্ছেন তার নাম সীমা। সীমা বিবাহিত, বাড়ি কালিয়াকৈর। স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সীমা তার নিজের সংসার এবং সন্তানের খরচ চালাতো টিউশনি করে। 2016 সালের 3 ডিসেম্বর নিত্যদিনের মতো টিউশনি করে ফেরার সময় ঘটে মারাত্মক দুর্ঘটনা। সীমা রানী, কি হয়েছিল সেদিন? সেদিন টিউশনি করার ফেরার পথে ইজি বাইকের মধ্যে
বাড়ির কাছাকাছি এসে নিয়ে আমার ওনাটা পেঁচিয়ে যায়। মোটরে? হ্যাঁ, মোটরে পেঁচিয়ে যায়। তখন ওনাকে বারবার ডাক দেওয়ার পরও উনি শুনে না, আর যখন উনি রাখে তখন আমি পুরো হয়ে ওখানে পড়ে যাই। এখন আপনার কি অবস্থা, শারীরিক অবস্থা কেমন? এখন আগের থেকে একটু ভালো লাগে। আমরাও চাই আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ব্যাপারে আপনার কি কিছু বলার আছে? আমার মতো এরকম কেউ যেন আর পঙ্গুত্ব জীবনবরণ না করে, এই জন্য সরকারের কে বলতে চাই এই যানবাহনগুলো বন্ধ করে। মারিয়া ও সীমার মতো অনেকেই আছেন যাদের বাকি জীবন এই হুইল চেয়ারে বসেই কাটাতে হবে। কখনোই তারা আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না পূর্ণ শক্তি নিয়ে চলাফেরা করতে। জানতে চেয়েছিলাম সিআরপির ডাক্তার সাইদুদ্দিন হেলালের কাছে এসব দুর্ঘটনায় কি ধরনের শারীরিক বিপর্যয় ঘটে। স্পাইনাল কর্ড ইনজুরির এই ঘটনাটা যেহেতু ওড়না দিয়ে হচ্ছে, হঠাৎ করে মোটরের চাকায় ওড়নাটা পেঁচিয়ে হঠাৎ জোরে টান লাগার কারণে ঘাড়ের যে মেরুদণ্ডের হাড় আছে সেটা সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে সরে যায়, একের উপর থেকে এক সরে যাওয়ার কারণে ভিতরে যে মেরু রজ্জুটা আছে সেই রজ্জুতে প্রচণ্ডভাবে চাপ পড়ে। এই চাপের পরে তার 4 হাত পা সঙ্গে সঙ্গে অবশ হয়ে যেতে পারে, কারো কারো তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ রোগ মুক্তির চেয়ে রোগাক্রান্ত হওয়ার পথ বন্ধ করাই উত্তম। রাস্তাঘাটে ব্যাটারি চালিত যে কোনো যানবাহন, বিশেষত ইজি বাইক এ জাতীয় বিপদের প্রধান কারণ। তাই রাস্তায় অনুমোদনহীন ইজি বাইক সহ এসব যানবাহন চলাচল বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আর এই মৃত্যু মিছিল রোধে আমাদেরকেও আরো সচেতন হতে হবে। এবারে আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। আমার পেছনে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতীক সুন্দরবন, সামনে নৌকায় বসা সাতক্ষীরার হাজার হাজার দর্শক। আপনাদের মাঝখান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা 4 জন দর্শক নির্বাচন করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই নির্বাচিত হবেন পরবর্তী পর্বের জন্য। এখানে রয়েছে রানা এবং মামুন, তারা সঠিক উত্তরদাতাদের বাছাই করবে। তাহলে আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে কবে প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? একজন মহিলা দেখতে পাচ্ছি। 1997 সালে। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করবালি। হ্যাঁ, আপনার নাম? সাবরিনা সুলতানা। কি করেন আপনি? স্টুডেন্ট। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এদেশে সমাজসেবা এবং শিক্ষা বিস্তারে এক চিরস্মরণীয় নাম খান বাহাদুর আহসানুল্লাহ এই সাতক্ষীরারই কৃতি সন্তান। বলতে হবে তিনি কবে, কোথায়, অর্থাৎ সাতক্ষীরার কোন অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন? কালীগঞ্জ, নলতা। কত সালে? 1868 সালে। না, হয়নি। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। উনি 1873 সালে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। তিনি 1873 সালের 27শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। আপনার নাম? সোহরাব হোসেন লিটু। কি করেন আপনি? আমি মৎস্য ব্যবসায়ী। অনেক ধন্যবাদ, তার জন্য করতালি। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশে বাঘ শিকারের ইতিহাসে এক কিংবদন্তি পজাব্দি গাজী এই সাতক্ষীরারই সন্তান। বলতে হবে তিনি সাতক্ষীরার কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং মোট কতটি বাঘ শিকার করেছিলেন? এখানে একজন। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা গাবরেনিয়া সরাই গ্রামে জন্মগ্রহণ করেন। কটি বাঘ শিকার করেছিলেন? 57টি। 57টি বাঘ শিকার করেছিলেন। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। আপনার নাম? রাশেদ খান। কি করেন আপনি? আমি এখানে রেডিয়েন্ট হ্যাচারিয়ান কালচারে আছি। অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই উপমহাদেশে 4 প্রজাতির হরিণ পাওয়া যায়। বলতে হবে তাদের নাম কি এবং সুন্দরবনে যে হরিণ পাওয়া যায় তার নাম কি? বলুন। চিত্রা হরিণ, মায়া হরিণ, বলগা হরিণ ও সম্বর হরিণ। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। আপনার নাম? মোহাম্মদ হাসানুজ্জামান খান। কি করেন আপনি? আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শ্যামনগর। অনেক ধন্যবাদ। আমরা 4 জন দর্শক পেয়ে গেলাম। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। আমরা আমাদের নির্বাচিত 4 জন দর্শককে মঞ্চে পেয়ে গেলাম। এবার তাদের নিয়ে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। যেহেতু আমরা সুন্দরবন এসেছি, সেজন্য এই পর্ব আমরা সাজিয়েছি সুন্দরবন এবং এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে। সুন্দরবনের কথা মনে হলেই আমাদের চোখের সামনে যে চিত্রটি ভেসে ওঠে সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ডোরা কাটা দাগ দেখে বাঘে চেনা যায়, কিন্তু কেমন গর্জনে বাঘের ডাক চেনা যায়? যেহেতু আপনারা সুন্দরবনের কাছেই থাকেন, তাই আপনাদের অনেকেরই এই বাঘের গর্জন শোনার সৌভাগ্য হয়েছে। এবার আমরা আপনাদের মুখ থেকে সেই গর্জন শুনতে চাই। হালুম। আচ্ছা, আমরা এবারে ডাকটা একটু শুনি। আমরা শুনলাম
যে সকল মেঘের গর্জনে কিন্তু বর্ষণ হয় না, কিন্তু আপনাদের যে বাঘের গর্জন শুনলাম তাতে কি অর্জন হলো সেটা দর্শকরাই বলবেন। এবারে সুন্দরবন নিয়ে আমাদের তৈরি একটি বাক্য। সুন্দরবনের সুন্দরী শাখায় সুন্দরতম সুন্দরীর সন্ধান সন্দেহের। বলতে হবে এই বাক্যটির মধ্যে সুন্দর শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 9 বার, 11 বার, 7 বার। 8 বার। সুন্দর রয়েছে মাত্র 3 বার, সুতরাং হয়নি কারই। এবারে সর্বশেষ মুন্ডা। এই অঞ্চলের একটি জনগোষ্ঠীর নাম হচ্ছে মুন্ডা, যাদের রয়েছে বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্য। তার মধ্যে মুন্ডা নৃত্য হচ্ছে অন্যতম। আমরা এবারে দেখব সেই মুন্ডা শিল্পীদের পরিবেশনায় মুন্ডা নৃত্যের অংশবিশেষ। আপনারা মনোযোগ সহকারে সেই নৃত্য লক্ষ্য করবেন। আমরা এবারে দেখব মুন্ডা নৃত্য। অনেক ধন্যবাদ। এবারে আপনাদেরও এই নৃত্যটির অনুকরণে নাচতে হবে। শুরু করো। অনেক ধন্যবাদ। আমরা চমৎকার নাচ দেখলাম। এবারে বাঘের গর্জন, বাক্যের ব্যাকরণ এবং নৃত্যের অনুকরণ সব মিলিয়ে দেখা যায় কে হলেন সেরা, অর্থাৎ আজকের কম্পিউটার বিজয়ী কে হচ্ছেন। আমার মতে এবং আপনাদের মতে আজকে সব কিছু মিলিয়ে ভালো করেছেন ইনি। তার জন্য রয়েছে কম্পিউটার। রাশেদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য রয়েছে কম্পিউটার এবং আপনাদের সবার জন্য রয়েছে আমাদের কাছে সব সময়কার জন্য মহামূল্যবান পুরস্কার, এই বই, রয়েছে পরিবেশ বন্ধু গাছ এবং রয়েছে কেয়ার গিফট সামগ্রী। এই সবগুলো পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টকশোর টক করে কেউ শক করে, কেউ চক করে পড়ে আসেন। এইসব টকশোর গরমকালের ধরন পাল্টালেও বরণ পাল্টায়নি। তাই স্মরণকালে অবিস্মরণীয় থাকার জন্য ভাবছেন নতুন টিভি চ্যানেল চমকের চমক বাহিনী। তোমরা নিশ্চয়ই জানো আগামী মাসে আমাদের এই চমক চ্যানেলের যাত্রা শুরু। আচ্ছা স্যার, এত নাম থাকতে আমাদের চ্যানেলের নাম চমক রাখা হলো কেন? আজকাল তো চ্যানেলের চমকের শেষ নাই, যে যেইটা করে সেইটাই বলে চমক। তাই চমক শব্দটা আমরা নিয়ে নিলাম। কি ধরনের অনুষ্ঠান নিয়ে আমরা চিন্তা করবো স্যার? অবশ্যই টকশো। কোনো চিন্তা ভাবনা করা লাগে না, খরচও কম। পলিটিক্স বাদ দিয়া স্টারদের নিয়ে চিন্তা ভাবনা করো। ওদের অজানা কথা দর্শকরা জানতে চায়, শুনতে চায়। ওদের কোনো অজানা কথা নাই স্যার। বিভিন্ন চ্যানেলে একই কথা শুনতে শুনতে দর্শকরা এমনি বিরক্ত, আর ওরাই বা এত নতুন কথা পাইব কই? আচ্ছা, আমরা যদি ফরম্যাটটা নতুন করি, এই ধরো উপস্থাপক এবং অতিথি না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা হাঁটতে হাঁটতে কথা বলে। এই হাঁটাহাঁটির টকশো পুরনো হয়ে গেছে স্যার, বিভিন্ন চ্যানেলে চলতেছে। আর স্টারদের কোনো পরিবর্তন নাই স্যার, পরিবর্তন শুধু একটা জায়গায়। আগে তারা বসেছিল, এখন দুইজনে হয় খাড়াইছে, আমরা হাঁটতেছি। কখনো দিনে হাঁটে, কখনো রাইতে হাঁটে। হাঁটা বসে টকশো তো আছেই, কিন্তু আমরা যদি এমন একটা টকশো করতে পারি যেখানে দুজনেই দৌড়াইতে দৌড়াইতে কথা বলবে, এটা কিন্তু বস কোথাও হয় নাই। আর এই অনুষ্ঠানের নাম হবে দৌড়াইতে দৌড়াইতে। এটা চলতে পারে, কিছুটা নতুনত্ব আছে। এর ফলে কারো ডায়াবেটিস থাকলে সেটা কমবে, শরীরের ব্যায়াম হবে। এই ধরনের হাঁটাহাঁটির প্রোগ্রামে স্যার আমরা বিভিন্ন লোকেশন এবং নামে বৈচিত্র্য আনতে পারবো। কিরকম? নামটা হবে স্যার আকর্ষণীয়, যেমন হাঁটাহাঁটি ফাটাফাটি, পদবুঝি, চলিতে চলিতে, বলিতে বলিতে। হাঁটবো আর বলবো, করণ কথন, একটু হাঁটা একটু বসা, পথের ক্লান্তি ভুলে, এমনকি বসতে বসতে।
বসতে বসতে মানে? হাঁটবেও না, দাঁড়াবেও না, বসার একটা ভান করবে। এর একটা শারীরিক অদ্ভুত অঙ্গভঙ্গি। তবে স্যার অনুষ্ঠানের ব্যাপ্তি হইতে হবে 5 থেকে 10 মিনিট, এর বেশি হয়ে গেলে ঝুলি যাবে। ও মানে হাফ সিটিং। ব্যাস ব্যাস ব্যাস। লোকেশনের কথা কি জানি বলতেছিলে? একটু ডিফারেন্ট লোকেশনে হাঁটবে স্যার। যেমন ধরেন আতক্ষেত কিংবা ফাটক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা। কথা বলতে বলতে হঠাৎ দেখা যাবে দুইজন নাই, কিন্তু তাদের কণ্ঠ শোনা যাবে অনেকটা গায়েবী হাউসের মতো। কিংবা নদীতে গলা সমান পানিতে দুইজন হাঁটতে হাঁটতে কথা বলতে থাকবে। এতে করে দর্শকরা কিন্তু একটা ভিন্ন আনন্দ পাবে। আবার মনে করেন একটা পাহাড়ের উপর উঠতে উঠতে কিংবা নামতে নামতে আলাপ হইতে পারে। এর মধ্যে কিন্তু স্যার একটা অ্যাডভেঞ্চার আছে। তবে স্যার একটু সতর্ক থাকা লাগবে, যদি একটু অসতর্ক হয়ে যায় গড়াই গড়াই নিচে পড়ে যেতে পারে। তাতে করে তারা টকশো করা লাগবে না, সারা জীবনের জন্য তার টক বন্ধ হয়ে যাবে। চিরদিনের জন্য না হলেও সাময়িকভাবে বাকরুদ্ধ হয়ে অবাক চোখে চেয়ে চেয়ে দেখবার মতো বিস্ময়কর সৌন্দর্যের লীলাভূমি আমাদের সুন্দরবন। প্রকৃতি যেন তার হৃদয় উজাড় করে সাজিয়েছে এই ম্যানগ্রোভ ফরেস্ট। এবারে এই সুন্দরবন নিয়েই একটি ইত্যাদি প্রতিবেদন। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে 5টি জেলা জুড়ে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের অবস্থান। এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় এই সুন্দরবন। আমরা দেখতে পাচ্ছি দুপাশে রয়েছে সবুজের সমারোহ। আমরা এই সুন্দরবনের মাঝখান দিয়ে প্রবাহিত বসুন্ধরা খাল দিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দুপাশে রয়েছে চমৎকার সব গাছ। জীববৈচিত্র্যে ভরপুর এই বনে রয়েছে কেওড়া, সুন্দরী, গেওয়া, গর্জন, পাইন এবং রয়েছে গোলপাতা সহ নানান প্রজাতির গাছ। সুন্দরবনের নদী, নালা এবং জলাশয়গুলোতে বাস করে প্রায় 400 প্রজাতির মাছ। তার মধ্যে রয়েছে প্রায় 20 প্রজাতির চিংড়ি মাছ, 8 প্রজাতির লবস্টার, 7 প্রজাতির কাঁকড়া, রয়েছে 6 প্রজাতির ঝিনুক। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ যেগুলো অজানা এবং অচেনা। আমরা দেখতে পাচ্ছি দূরে কজন জেলে ভাই তারা মাছ ধরছেন। আমরা এবার কথা বলবো এই জেলে ভাইদের সঙ্গে। আপনারা কি নিয়মিত মাছ ধরেন এখানে? আমরা নিয়মিত মাছ কাঁকড়া ধরি। আর আজকে কি ধরছেন? আজকে আমরা কাঁকড়া ধরছি। কাঁকড়া ধরছেন। এখানে কি কি মাছ পাওয়া যায়? এখানে চিংড়ি পাওয়া যায়, ভেটকি, সকল প্রজাতির মাছ পাওয়া যায়। নোনা পানির যতগুলো মাছ, লোনাপানির যতগুলো মাছ আছে। টেলিভিশন দেখেন? জি অবশ্যই দেখি। টেলিভিশনে আমাদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ অবশ্যই পাগল হয়ে থাকি। তো কিছু তথ্য পাওয়া যায়, আপনাদের অনেক অজানা জিনিস জানা যায়। ও আচ্ছা, সময় করে সেটা দেখেন? হ্যাঁ সবাই। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন, ভালো থাকেন। সুন্দরবনের এই সাতক্ষীরা অঞ্চলে রয়েছে ব্যতিক্রমধর্মী সমুদ্র সৈকত মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত। এছাড়াও রয়েছে দোবেগী এবং কলাগাছিয়া পর্যটন কেন্দ্র। শ্যামনগরের মুন্সিগঞ্জ থেকে আমরা চুনা নদী, মালঞ্চ নদী পার হয়ে টাট খাল হয়ে এখন কলাগাছিয়া নদীর তীরে অবস্থিত কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের দিকে যাচ্ছি। কলাগাছিয়া এই পর্যটন কেন্দ্রে নৌযান ভিড়লেই পর্যটকদের ঘিরে ধরে বনের একদল বানর। পর্যটকদের কাছ থেকে খাবার পেলেই ওরা খুশি। বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও কুমির, বিভিন্ন ধরনের পাখি, সাপ, বানর এবং এ ধরনের চিত্রাহরিণ সহ নানান প্রজাতির জীবজন্তুর বাস এই সুন্দরবনে। বনের মধ্যে পর্যটকদের চলাচলের জন্য এখানে রয়েছে প্রায় 1/2 কিলোমিটার জুড়ে ট্রেল বা চলার পথ। গভীর বনে কাঠ দিয়ে নির্মিত এই পথে বিচরণ পর্যটকরা বেশ উপভোগ করেন। এখানকার অধিকাংশ বৃক্ষের রয়েছে এ ধরনের ঊর্ধ্বমুখী শ্বাসমূল, যার সাহায্যে এরা শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। সুন্দরবনের আক্ষরিক অর্থ হচ্ছে সুন্দর জঙ্গল কিংবা সুন্দর বনভূমি। তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে এখানকার সুন্দরী গাছের নাম অনুসারেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে। আপনারা আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই যে গাছটি, এটির নামই হচ্ছে সুন্দরী গাছ। আমরা দেখতে পাচ্ছি গাছের নিচে একটি বানর বসে আছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবেও বিবেচিত হয় এই সুন্দরবন। এখান থেকে সংগৃহীত হয় নানান কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ। আহরিত হয় প্রচুর পরিমাণে মধু, মোম ও মাছ। সুন্দরবনের সাতক্ষীরা অংশের মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত একটি অসাধারণ সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া পাওয়া যায়। এখানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। দর্শক মণ্ডলী, গত 21 মার্চ ছিল আন্তর্জাতিক বন দিবস, যার স্লোগান ছিল বন প্রকৃতির শক্তির আধার। এই স্লোগানের সঙ্গে একাত্ম হয়ে আমরাও বলি, আসুন বন সংরক্ষণ করি, জীবন ও প্রকৃতিকে সমৃদ্ধ করি। পর্যটকদের আগমনে মুখর হয়ে ওঠে সুন্দরবনের প্রকৃতি এবং পরিবেশ। এটা অবশ্যই আনন্দের, কিন্তু স্থান এবং পাত্রভেদে মাত্র একজনই গাত্রদাহী পরিবেশ সৃষ্টি করতে পারে, যেমন এই দৃশ্য।
হ্যালো, আমি কি জনাব ASM সেলিম সাহেবের সঙ্গে কথা বলছি? জি বলছি। ধন্যবাদ স্যার, আমি ইসামতি ব্যাংকের কাস্টমার সার্ভিস থেকে কথা বলছি। আপনার কি সময় হবে? জি জি জি, বলুন বলুন, আমার অনেক সময়, অফুরন্ত সময়, বলুন, আপনি প্রাণ খুলে বলুন, অসুবিধা নেই, বলুন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার কাছে আমার কিছু তথ্য জানা দরকার। হ্যাঁ বলুন বলুন বলুন, আমি আপনাকে সব তথ্য দেবো, জন্ম মৃত্যু, সরি মানে আপনি যা যা জানতে চান সব আমি আপনাকে জানাবো, কোনো অসুবিধা নেই, আপনি বলুন। আপনার বয়সটা জানা দরকার। বয়স? হ্যাঁ, বয়স খুব বেশি না, একদম কম, একদম কম। ডেট অফ বার্থ একটু বলবেন? কি সুদময়ী কণ্ঠ, বয়সটা একটু কম, 1990। আরেকবার বলবেন? মেয়ে লোকের গলা। বললাম না আমার বয়সটা খুবই কম, 1990। কিন্তু আপনার বয়সটা তো আমার জানা আছে, বয়সটা তো মিলছে না। তুমি কোন ছেলের সঙ্গে কথা বলছো? হ্যাঁ, তোমার বয়স পর্যন্ত জানে? হ্যালো হ্যালো। চুপ কর, অসভ্য মেয়ে লোক কোথাকার। তুমি কি শুরু করলাম? ওই ভদ্র মহিলা একটা ব্যাংকের কাস্টমার সার্ভিস থেকে কথা বলছিল। ইস, কি দরদ! আবার বলে ভদ্র মহিলা। কাস্টমার সার্ভিস তুমি আমারে বোঝাও না কেন? কাস্টমার সার্ভিসে কোনো পুরুষ মানুষ নাই, ওই মেয়ে মানুষটারই কেন কথা বলতে হবে? আছে, পুরুষেও কথা কয়, এক এক সময় এক একজন কথা কয়। তাহলে আজ ওই মেয়ে লোকটা তোমার বয়স নিয়ে তর্ক করতেছিল কেন? আরে অগো কাছে তো আসল বয়সটা থাকে, আমি পরীক্ষা করার লেগে বয়সটা একটু কমায় কইছিলাম, এর লিগে তো তর্কাতর্কি হইতেছিল, কিন্তু যখন আসল বয়সটা কমু তখনই তুমি এসে ভেজাল লাগাই দিলা। চুপ করো, তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে। কাস্টমার সার্ভিসের নাম করে আর যদি কোনোদিন কোনো মেয়ের সাথে রং ঢং করো তাহলে তোমার কিন্তু খবর আছে, কই দিলাম। স্ত্রী খবর আছে বলে জবর প্রতিক্রিয়া জানানোতে স্বামীর প্রতিক্রিয়া কি হলো তা আমরা দেখলাম। তবে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শক ক্ষুব্ধ হয়ে ক্ষতিকর অতিক্রিয়া বা ছিন্ন মতিক্রিয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইত্যাদিতে তা তুলে ধরতে অনুরোধ করেন। আপনাদের সেই প্রতিক্রিয়াকে নাট্যাংশে রূপান্তরিত করে আমরা এই পর্ব থেকে প্রচার শুরু করলাম নতুন একটি পর্ব। আর এবারের প্রতিক্রিয়াটি পাঠিয়েছেন সিঙ্গাপুরের মইনুল হোসেন। আচ্ছা ভাই, আমরা আপনার অফিসের সামনে একটা অদ্ভুত সাইনবোর্ড দেখলাম। আপনারা স্বল্প মূল্যে সেলিব্রিটি বিক্রি করেন, সরি সেলিব্রিটি বানান। কি জানতে চান সেটা বলেন। এই সেলিব্রিটি ফ্যাক্টরিটা কোথায়? কি ননসেন্সের মতো কথা বলতেছেন আপনি? জি, আমি কিন্তু অনসেন্সে বলছি। আমরা জানি একজন সেলিব্রিটি হতে হলে দীর্ঘ সাধনা, কর্ম, মেধা অনেক কিছু লাগে। আপনারা বলছেন স্বল্প মূল্যে অল্প সময়ে সেলিব্রিটি বানান, কিন্তু আমার কথা হচ্ছে এত অল্প সময়ে ফ্যাক্টরি ছাড়া কি করে বানানো সম্ভব? আরে আপনাকে যে কে রিপোর্টারের চাকরি দিছে বুঝি না। কাটিট কেন কাটিট কেন? আপনারা ননসেন্স বললো, এটা প্রচার হলে আপনার মান ইজ্জত থাকবো না। আরে কত লোকে কত কিছু ডাকে, তাতে কিছু যায় আসে না। শোনেন ভাই, এটা ডিজিটাল যুগ, এখন ঘরে ঘরে সেলিব্রিটি, ইউটিউব সেলিব্রিটি, ফেসবুক সেলিব্রিটি, টুইটার সেলিব্রিটি। কিভাবে? কয়েকটা ছবি বা ভিডিও আপলোড করেই তো অনেকে সেলিব্রিটি হতে চায়। ছবি ছেড়ে দিয়ে আবার লেখা দেয়, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, আমাদের সঙ্গেই থাকুন। সামনে পেলে হয়তো পাও ধরতো। এদের বেশিরভাগই উদ্ভট, অশোভন, অশালীন। তারপরেও মানুষ এগুলো দেখে কেন? সবাই তো দেখে না, কিছু কিছু মানুষ আছে বিকৃত রুচি, যারা নিষিদ্ধ জিনিস বেশি দেখে। আবার অনেকে চ্যানেল খুলে যত রকম ইত্রামি ফাইজলামি আছে করতেই থাকে। এদের তো কোনো মান ইজ্জত নাই, তাই ইজ্জত হারানোর ভয়ও নাই। আশ্চর্যের ব্যাপার হলো কিছু কিছু চ্যানেল আবার এদের ব্রেকও দেয়, টকশোতে ডাকে। যারা সত্যিকারের সেলিব্রিটি তাদের কিন্তু বলতে হয় না আমাকে শেয়ার করো, আমাকে লাইক করো। কিন্তু এগুলি থেকে পরিত্রাণের উপায়টা কি আছে? ওই যে বললেন লাইক শেয়ার সাবস্ক্রাইব, এদের ব্যাপারে এসব করা বন্ধ করুন, তাহলে দেখবেন অটোমেটিকলি এরা ঝরে যাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব যেমন অপ্রয়োজনীয় ক্ষেত্রে বন্ধ করা উচিত, তেমনি আবার এমন কিছু বিষয় বা স্থান রয়েছে যা নিয়ে বিপুল পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা প্রয়োজন। পর্যটন শিল্পের এইসব আকর্ষণীয় স্থান সম্পর্কে দেশ বিদেশের মানুষের অনেক কিছু জানার এবং জানাবার আছে। এবারে রয়েছে সাতক্ষীরার তেমনই কিছু স্থান নিয়ে আরেকটি ইত্যাদির প্রতিবেদন। সুন্দরবনের সামনেই নির্মাণ করা হয়েছে অপরূপ সৌন্দর্যের এই আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার এবং বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন ছাড়াও এখানে রয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত নানান বিনোদন কেন্দ্র। তারই একটি হচ্ছে এই সুন্দরবনের সামনে প্রায় 20 একর জায়গা জুড়ে নির্মিত আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার। এই শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলমের নিজস্ব প্রচেষ্টা এবং উৎসাহের ফলেই তৈরি হয়েছে এই ইকো ট্যুরিজম সেন্টার। আমরা যখন এই অনুষ্ঠানটি ধারণ করছি তখন এখানে ভাটার সময় এবং জোয়ারের সময় এই যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পানিতে ভরে যায় এবং ভিন্ন রূপ ধারণ করে। পর্যটকদের চলাচলের জন্য এখানে নির্মাণ করা হয়েছে বিশাল এলাকা জুড়ে এ ধরনের ট্রেল বা চলার পথ। এছাড়াও রয়েছে এখানে পর্যটকদের থাকার জন্য সুবন্দোবস্ত এবং এই ইকো ট্যুরিজম সেন্টারের একটি অন্যতম আকর্ষণ হচ্ছে এখানকার ফিশ মিউজিয়াম বা মাছের জাদুঘর, যেখানে রয়েছে এই অঞ্চলের বিভিন্ন প্রজাতির মাছ।
ওপারে সুন্দরবন, মাঝখানে নদী, আর এপারে হচ্ছে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার, যা পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। সাতক্ষীরার দেভাটা উপজেলার একটি অত্যন্ত ঐতিহ্যবাহী গ্রাম হচ্ছে টাউন শ্রীপুর গ্রাম, যেই গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল 1867 সালে এই পৌরসভা অর্থাৎ দেভাটা মিউনিসিপ্যাল অফিস। কথিত আছে এই টাউন শ্রীপুর গ্রামে একসময় 18 জন জমিদার বাস করতেন। কালে কালে এই পৌরসভার অফিসটি বিলুপ্ত হয়ে যায় এবং দেভাটা উপজেলায় রূপান্তরিত হয় 1983 সালে। দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি ইছামতি নদীর মাঝখানে দুটি দেশের সীমানা বরাবর। আমার বাম দিকে রয়েছে বাংলাদেশ এবং ডান দিকে রয়েছে ভারত। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নৌকাটিতে রয়েছি সেখানে বাংলাদেশের পতাকা উঠছে এবং ইছামতি নদীর ভারতীয় প্রান্তে যে নৌকাগুলো চলছে সেগুলোতে ভারতীয় পতাকা উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি নৌকা আসছে যেখানে রয়েছে ভারতীয় পতাকা, অর্থাৎ একই নদীর দু প্রান্তে চলছে দুটি দেশের পতাকাবাহী নৌকা। দর্শক মন্ডলী, আমরা এবারে কথা বলছি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড থেকে। আমি এখন যে স্থানটিতে আছি এই স্থানটিতে হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের 1 নম্বর সীমানা পিলার। এই সীমানা পিলারের দুদিক হচ্ছে বাংলাদেশ এবং দুটি দিক হচ্ছে ভারত। এবং আমার সামনে রয়েছে দুটি গ্রাম, একটি হচ্ছে পানিতর গ্রাম যেটি ভারতের এবং আরেকটি হচ্ছে হারুদ্দা গ্রাম যেটি হচ্ছে বাংলাদেশের গ্রাম। দুটি দেশের দু নামে দুটি গ্রাম হলেও এই গ্রাম দুটির অবস্থান কিন্তু পাশাপাশি। আমার ডান দিকে রয়েছে বাংলাদেশের হারুদ্দা গ্রাম এবং বাম দিকে রয়েছে ভারতের পানিতৈরি গ্রাম। দুটি গ্রামে 14টি করে মোট 28টি পরিবারের বসবাস। আমি এখন দুই দেশের সীমানার মাঝখান দিয়ে হাঁটছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ভদ্রলোক। আপনার নাম? আচ্ছা, জাহাঙ্গীর সাহেব। এইমাত্র দেখলাম আপনি এদিক থেকে বেরোলেন, তাই না? কিন্তু আমি যতটুকু জেনেছি যে এ পাশটা হচ্ছে বাংলাদেশ আর এ পাশটা হচ্ছে ভারত। আপনি তার মানে আপনি ভারতে গিয়েছিলেন? ওখানে কে থাকে? ও ভাই থাকে, ওই ভাইয়ের কাছে গিয়েছিলেন আপনি। এদিকে একজন আসছেন, আপনার নাম? মোহাম্মদ হাসান গাজী। হাসান গাজী সাহেব। আপনার বাড়ি? ইন্ডিয়া। ইন্ডিয়ায়? মানে এই জায়গাটা ইন্ডিয়া? আচ্ছা, এই পাশে এই যে আমি দাঁড়িয়ে আছি কোথায়? বাংলাদেশে। আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমি বাংলাদেশে দাঁড়িয়ে ভারতের অধিবাসী হাসান গাজীর সাক্ষাৎকার নিচ্ছি। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি ছোটবেলাতে এখানে আছি। ছোটবেলা থেকে আছেন? আচ্ছা, এই বাড়িটি কোথায় পড়েছে? এটা স্যার খানিকটা বাংলাদেশ, খানিকটা ইন্ডিয়ায় পড়েছে। আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এই বাড়ির গৃহকর্ত্রী রান্না বান্না করছেন। আমরা এবার তার সঙ্গে কথা বলবো। আপনার নামটা জানতে পারি? মুসলিমা বিবি। মুসলিমা বিবি। আপনার বাড়ি? অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারত। মানে অর্ধেক বাংলাদেশ অর্ধেক ইন্ডিয়া। আপনি যে এখন বসে আছেন এটা কোন জায়গায়? আমি এখন বাংলাদেশে। আচ্ছা, আমি বসে আছি কোথায়? ইন্ডিয়া। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন একই বাড়ির রান্নাঘরে আমরা দুজন বসে আছি, কিন্তু দুজনের অবস্থান দুটি দেশে, অর্থাৎ তিনি আছেন বাংলাদেশে আর আমি আছি ভারতে। আমরা এবার কথা বলবো এই সীমান্তবর্তী এলাকার বাসিন্দা খায়রুল বাশার সাহেবের সঙ্গে, যিনি শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন। আপনি তো এই এলাকায় বসবাস করেন। আপনাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কেমন? এখানে পারস্পরিক সম্পর্ক আমাদের খুব মধুর। দুই ভাই এমনভাবে ডেমার্কেশন হয়েছে, একই ভাই একসাথে হলো দুজন দুই দেশের ইনহেবিটেন্ট হয়ে বাসিন্দা হয়ে গেল। এর নিশ্চিত অদ্ভুত লাগবে। দেশ এবং সীমানা আলাদা হলেও এই দুই দেশের মানুষের মধ্যে রয়েছে সুসম্পর্ক এবং পারস্পরিক সম্প্রীতি। এবারে মামা ভাগ্নে। ভাগ্নে যতবারই ব্যবসা করতে গেছে তাতে মামার কাছ থেকে তিরস্কারই পেয়েছে, পুরস্কার কখনো পায়নি। তবু তার ব্যবসার চিন্তা যায়নি। আরে এগুলি কি মডেল আছে? আরে এগুলি বা কি আঁকাইতেছে? এই সমস্ত পুরস্কার কারা ভাবে জানেন? সমাজের নামি দামি মানুষ। কাজেই ডিজাইনটা আরো সুন্দর করতে হইব, সুন্দর। আরে মামা আইছো, দেখো তো কোন ডিজাইনটা তোমার পছন্দ হয়। এটা কি পদক? পদক অ্যাওয়ার্ড। কিসের পদক? বিশিষ্ট ব্যক্তিগত পদক, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এইটা তোর কাছে কে? তুই কি পদকেরও মান সম্মান পাবি? তুমি কি মনে করো এখনো পদকের মান সম্মান আছে? অবশ্যই আছে, তবে সব পদকের না। ওখানেও ব্যবসা ঢুকে গেছে। এই তো লাইনে আইছো, ওই ব্যবসাটা আমি করতেছি। খুব শীঘ্রই আমি নিজে একটা অ্যাওয়ার্ড চালু করব। তুই অ্যাওয়ার্ড চালু করবি? আরে আমার নামে না তো মামু, আজকাল কিছু কিছু প্রতিষ্ঠান কিছু কিছু বিশিষ্ট ব্যক্তিগণ নামে অ্যাওয়ার্ড চালু করিয়া সুবিধা আদায়ের লাগা নিজেকে পছন্দ মতো লোকজনকে দেয়। সেরকম আমিও কোন বিখ্যাত ব্যক্তির নামে পুরস্কার ঘোষণা করিয়া আমার পছন্দ মতো মানুষকে পুরস্কার দেবো, বিনিময়ে তার কাছ থেকে কিছু নেবো। আমার পুরস্কার আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। যে কারণে এইসব পুরস্কার সুপাত্রে গেল কি কুপাত্রে গেল সেটা তারা খেয়াল করে না। খেয়ালের দরকার নাই তো, এরা কিছু জেনুইন মানুষের লোকই 2-3টা ভুয়া মানুষের পুরস্কার দেয় পয়সার লেগা, আর মিডিয়ার কিছু পুরস্কার কাঙ্গাল মানুষের দেয় নিজেকে প্রচারের লেগা। এরা সকাল বিকাল রাইতে নিজের ছবিটা হাইলাইট করিয়া এমন ভাবে অ্যাওয়ার্ডের খবর প্রচার করে যেন এটা নোবেল পুরস্কারের ছোট ভাই। শোনো বাবু, আজকাল পুরস্কার হলো সম্পর্কের উপরে,
সেই জন্যই তো এইসব পুরস্কারের কোনো গুরুত্ব নাই। কোন পুরস্কারের গুরুত্ব আছে? এই ব্যবসায় নামানোর আগে আমি পুরস্কার লয়ে অনেক গবেষণা করছি। আজকাল অনেক বড় বড় একাডেমি পুরস্কারও 2 নম্বরই চলতেছে। যত গুণী থাক মামু, রিলেশন না থাকলে পুরস্কার পাইবা না। সেই জন্য আমি পুরস্কার লোভী মানুষগো এজেন্ট হিসাবে কাজ করুম, সেইটাই আমার ব্যবসা। ওই তুই কি কথা জানোস? পুরস্কার হলো একটা সম্মানের বিষয়। সেই সব মানুষের পুরস্কার দেওয়া উচিত তারা কিছু পাওয়ার আশায় না, যারা নিজেকে দায়িত্ব মনে করে গ্রামে গঞ্জে মানুষের সেবায় কাজ করে। টিভি পর্দায় ঘন ঘন হ্যাঁ চেহারা দেখা যায়। হ্যাঁ গো পামুকু, এইসব মানুষের পাইতে হইলে কষ্ট করে খুঁজে লইতে হইব। মনে রাখবি, পুরস্কার হইতে হইব গুণ বিচারী, সম্পর্ক বিচারী না। কি বিচারী? গুণ বিচারী। হ্যাঁ। ডিমলা নীলফামারী থেকে মোহাম্মদ রুহুল আমিন ইমেইলের মাধ্যমে লিখেছেন, ইদানিং অনেক বাংলা নাটক বা সিনেমা প্রচারের সময় দেখা যায় যখন নাটক বা সিনেমার কোনো আনন্দ বা দুঃখের দৃশ্য দেখানো হয় তখন সেখানে হিন্দি বা ইংরেজি গান বা গানের মিউজিক বাজানো হয় আবহ সঙ্গীত হিসেবে। এ থেকে কি প্রমাণিত হয় না যে আমরা আনন্দ বা দুঃখের সময় আমাদের সংস্কৃতি ভুলে যাই? এর ফলে বিদেশিদের কাছেই বা আমাদের ভাবমূর্তি কেমন হবে? এখন কম্পিউটার থেকে অন্যের বানানো মিউজিক লুপ নামিয়ে নেওয়া সহজ হয় মেধাহীন সঙ্গীত পরিচালকেরা অল্প টাকায় এই অপকর্ম করে দেয়, ফলে প্রযোজকরাও সেদিকেই ছুটছেন। সেন্সর বোর্ড কি কারণে আছে তা ভাই আমার সেন্সে আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে মোহাম্মদ জামাল হোসেন লিখেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী। আমার 3 সন্তানের মধ্যে 2টি সন্তান মেয়ে এবং যমজ। তাদের বয়স যখন 3 বছর তখন থেকেই তারা বাইসাইকেল চালাতে শেখে। তাদেরই উৎসাহ দেখে আমি তাদের সাইকেল কিনে দেই। বর্তমানে তাদের বয়স 4 বছর। এই বয়সেই তারা বিশেষ পদ্ধতিতে 16 ইঞ্চি, 20 ইঞ্চি এবং 26 ইঞ্চি সাইকেলও অনায়াসে চালাতে পারে। এই বয়সী 2টি শিশুকে এত উঁচু সাইকেল চালাতে দেখে সবাই অবাক হয়। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এ ব্যাপারে আমাকে ইত্যাদির সঙ্গে যোগাযোগ করতে বলে। আমার অনেক স্বপ্ন আমার এই 2টি মেয়েকে নিয়ে আমাদের প্রিয় ইত্যাদিতে অংশগ্রহণ করা। আমার 2টি অবুঝ শিশুর দিকে তাকিয়ে ইত্যাদি আমার এই স্বপ্ন পূরণ করবে, এইটুকুই আমার প্রত্যাশা। আশা করি আপনার আশা পূর্ণ হয়েছে। আপনাকে এবং আপনার শিশু সন্তান দুটিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। আর ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। মোবাইলের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই লিখে তারপর একটি স্পেস দিয়ে আপনার বক্তব্য লিখে পাঠাতে পারেন 2580 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। ধন্যবাদ। মানুষ নিয়ে সমাজ, সেই সমাজের মঙ্গলের জন্য যে যোগাযোগ সেটাই সামাজিক যোগাযোগ। সেই যোগাযোগের মাধ্যম হলো ফেসবুক। কিন্তু ফেসবুকে অধিকাংশ ক্ষেত্রেই এখন বুক অর্থাৎ বই অনুপস্থিত, আছে শুধু ফেস। ফেস দেখানোর কেসটা এখন শরমলেস হয়ে ফেসবুকে লাইভ শুরু হয়েছে, যা দেখতে দেখতে দর্শকের লাইভ ফেল হয়ে গেলেও অনেক প্রাণীর আচরণকেও ফেল করিয়ে তারা লাইভে সার্ভাইভ করার জন্য কোন পর্যন্ত নেমেছেন এবং কোথায় এসে নেমেছেন তার কিছু নমুনা দেখুন। প্রিয় বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি বাসা থেকে ফেসবুক লাইভ এসেছি। আমার কাজের জায়গা তো বহুবার আপনাদের দেখিয়েছি, কাজের জায়গা আপনাদের মুখস্থ হয়ে গেছে, ওই জায়গার টয়লেটও আপনাদের মুখস্থ। বাসাতেই যখন এসেছি তখন ঘরটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। আপনারা দেখতে পাচ্ছেন কাজের মেয়ে কুলসুম ঘর মুছছে। কুলসুম একটু এদিকে তাকাও, বন্ধুদের উদ্দেশ্যে হাত নাড়ো। ফেসবুকে আমরা সবাই সবার বন্ধু। কুলসুম খুব ভালো মেয়ে, বেশ কবছর যাবত আমাদের বাড়িতে আছে। ঘরদোর পরিষ্কার, কাপড় কাচা, রান্না সবকিছুও করে। ও ইতিমধ্যে বেশ কিছু কমেন্ট চলে এসছে। রনক লিখেছেন, কুলসুমই যদি সবকিছু করে তাহলে আপনার বউ কি করে? এই কথা। তাহলে চলুন আমাদের রান্নাঘরে। ওই যে দেখুন আমার স্ত্রী রান্না করছে। এই যে শুভালি, এদিকে তাকাও। আজ কি রান্না করছো? বাঘা আর মাছ ভুনা আর বৈত্যা শাক ভাজি। শিবরে কিন্তু চমৎকার রান্না করে। ওই যে দেখছেন নাচছে, ও হচ্ছে আমার শালা নান্টু। নান্টু, আমি এখন লাইভে আছি, বন্ধুদের উইশ করো। হাই ভিউয়ার্স,
নান্টু কিন্তু বেশ ভালো গায় এবং নাচে। আমাদের বন্ধুদের কিছু দেখাও। হাই বন্ধুরা, আমি একটা স্যাড রোমান্টিক এবং স্লো গান গাচ্ছি এবং নাচছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, দিলে জবাব লাগে। একজন কমেন্ট করেছেন, আপনার কি লাজ লজ্জা কিছুই নেই? প্রশ্নই আসে না, লজ্জা শরম ভয় তিন থাকতে নয়, দোলাভাই এ থেকে মুক্ত। এবারে চলুন আপনাদের আমাদের বেডরুমটা একটু দেখাই। এই হচ্ছে আমাদের বিছানা, আর এই হচ্ছে আমার বালিশ, আর এটা হচ্ছে কোর। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে ফেসবুক লাইভে খুব শীঘ্রই। স্যার 50 টাকা ভিক্ষা দেন স্যার। এই মাফ করো। আরে আপনারা মাফ চাইলে আমরা খামু কি? এত কথা বলো কেন? স্যার ব্যবহারটা ভালো করেন। স্যার আমরা কিন্তু লাইভে আছি, সবাই কিন্তু দেখতেছে আপনার মতো বড় লোকেরা আমগুলোকে কিরম ব্যবহার করে। এই নাও, দেখছেন ফেসবুক ফ্রেন্ডরা এত বড় ব্যাট টেহা দিল মাত্র 10টা। স্যার আমাদের চেকটা কি হয়েছে স্যার? হয়েছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আসলে আমরা এর জন্যই আসছিলাম স্যার। আমিও তো দেওয়ার জন্যই বসে আছি। এখন কি দিবেন স্যার? দেবো। তাইলে দেন। আপনি আগে দেন। আমি আবার কি দিব? আরে এত টাকা চেক নেবেন, খালি হাতে কিছু দিবেন না। স্যার আমি কিন্তু ফেসবুক লাইভে আছি। আরে লাইভ বন্ধ করেন, লাইভ বন্ধ করেন। সরি স্যার, চেকটা না দেওয়া পর্যন্ত লাইভ চলতে থাকে। আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছেন। আমি কি করতেছি, এইটা লাইভে শত শত লোক দেখতাছে, আর আপনি সেক্টর দেওয়ার জন্য কি চাইতেছেন এইটাও মানুষ দেখতাছে। তাড়াতাড়ি সেক্টর দিয়ে দেন, নইলে এইভাবে লাইভ চলতে থাকলে কিছুক্ষণের মধ্যে পাবলিক আইসা বাইরে মিছিল শুরু করবে, স্লোগান ধরবো, দুর্নীতিবাজ আমলাদের ধরিয়ে দিন, ধরিয়ে দিন। থ্যাংক ইউ স্যার। দেখেন স্যার, পাবলিক কি কমেন্ট করছে। একজন লেখছে এই বেটা একটা ঘুষখোর, আরেকজন লেখছে এই বেটা একটা ক্রিমিনাল, ওরে ধরিয়ে দিন। থ্যাংক ইউ লাইভ। পেছনে সুন্দরবন, চারিদিকে নৌকায় দর্শক, আর মাঝখানের মঞ্চের নিচে চুনা নদীর পানি, আর সেই মঞ্চে উপস্থিত নাতি এবং নানি। তারা যেখানেই যান, যেদিকেই তাকান, যা দেখতে পান তাই নিয়েই আঁতি পাতি প্রশ্ন করেন নাতি। জবাবে বলেন নানি, আমি তার কি জানি। দেখা যাক এই শ্যামনগরের মঞ্চে তারা কি করেন। নানি, আরে নানি গেল কই? কি হয়েছে, কি হয়েছে? ডাক্তার কেন? আচ্ছা নানি কও তো, আমরা এখন কই? আমরা এখন আবার কই? আমরা এখন সাতক্ষীরায়। আরে সাতক্ষীরা তো বুঝলাম, সাতক্ষীরা কোন জায়গায় সেইটা কও? জানি না, যা। আমি আবার কিসের মধ্যে কি কমু, অমনে তুই আবার ভুল ধরবি। শ্যামনগর সুন্দরবনের সামনে, আমার পিছনে বিশাল সুন্দরবন। ঘরে নাতি, জায়গাটা অনেক সুন্দর লাগতাছে, তাই না? আরে সুন্দরবন তো সুন্দর লাগবেই নানি। এবার একটা কথা কও তো, সুন্দরবনের নাম সুন্দরবন হলো কে? এটা তো সবাই জানে। এই সুন্দরবনে অনেক সুন্দরী গাছ আছে, এই জন্য এই বনের নাম হয়েছে সুন্দরবন। তাইলে তো এটার নাম হওয়া উচিত ছিল সুন্দরী বন। সুন্দরবন হলো কে? ওই সব জায়গায় তো পণ্ডিতি করবি না তো। সারা জীবন ধরে চলে আসে একটা নাম, ওর কথা বদলে দোকান তো দেখি। হ্যাঁ, এই জন্য তো আমি তোর কোনো কথারে দামি দেই না, এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বের করে দিই। এই তার একটা ভুল কথা কইলা। চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত এক কান দিয়ে কথা ঢুকার কোনো প্রমাণ নাই, আর কথা কান দিয়ে বাইর হওয়ার কোনো সিস্টেম নাই, কথা বাইরে মুখ দিয়ে। আমার এখানে এসে কি মনে হইতেছে জানোস? কি গো? আমার মনে হইতেছে তোরে আমি এখানে রেখে যাই। কারণটা কি গো? কারণটা হইতেছে তুই একটা জন্তু, এই জন্তু সুন্দরবনে থাকলে তুই খুব ভালো থাকবি, সেই জন্য। না, এই কথাটাও ঠিক না। দিন দিন সুন্দরবনের যে পরিবেশ হইতাছে, তাতে কিন্তু জীবজন্তুরও বেশি একটা ভালো নাই। তুমি তো আমার রাগ কইরা জন্তু কইছো, তাই না? তো ওই জন্তুতেই আসি। আচ্ছা কও তো, এই পশু পাখির মধ্যে এই যে তোমার এই সিংহ, বাঘ, এইগুলা কি জীবজন্তু না? অবশ্যই জন্তু। তো কি হয়েছে ক? এই মানুষের তো কথায় কথায় একজন আরেকজনের গর্ব করে কি কয় জানো? হরিণ চোখার মনি, তারপরে বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, এইসব কথা কইয়া উদাহরণ দিলে মানুষ কিন্তু খুশি হয়। বুঝছি। তো নাতি, তুই আমার ওই বাঘের কথা মনে করে খুব ভালো করছিস। আচ্ছা, শুনছি এই সুন্দরবনে নাকি অনেক বাঘ আছে। আছে, কিন্তু এখন কমে গেছে। তাতে কি হয়েছে সেটা কো? না, কিছু হয় নাই। আমি ওই বাঘগুলির একটু দেখুম আর অগলগে একটা সেলফি তুলুম। এই সব তো তোমার জীবনও পূরণ হবে না। তুমি তো বাঘের কাছে গেলেই মরবা। এই সব এলাকার কত মানুষের তো বাঘে থাবা দিছে জানো? আমার আশা কোনোদিনই পুরো হইব না। হবে। মিরপুর স্টেডিয়ামে যাও, ওইখানে অনেক বাঘ আসে। ক্রিকেট খেলার সময় দেখা যায় কি সুন্দর খেলতাছে, হ্যাঁ সেলফি তুলবা
আর ছবির মধ্যে সারা জীবন বেঁচে থাকবা। এখন তো কোনটার লগে সেলফি তুলবা, ওই জঙ্গলের বাঘ না মাঠের বাঘ কোনটা? মাঠের বাঘে গলগে এই ছবিটা তুলুম, বুঝছো? তাইলে? কারণ হেরা হইতেছে আমাদের দেশের গর্ব। একটু রাখলে হলে তোমার জ্ঞানটা উন্নত হইতেছে। গর্ব আমাদের অনেক কিছু নিয়েই, অনেক কিছুতেই আছে আমাদের গৌরব। তবে সবচেয়ে বড় গর্ব আর গৌরবের হলো আমাদের এই দেশ। স্বাধীনতার এই মাসে এই দেশকে নিয়ে এবারে একটি দেশের গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু, আর গানটি গাইবেন এই সাতক্ষীরারই গর্ব এবং গৌরব বিশ্ববরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন। আমার স্বপ্নে দেখানো, এই দেশ আমার স্মৃতির দেখানো। এই দেশ আমার স্বপ্নে দেখানো, এই দেশ আমার স্মৃতির দেখানো। লক্ষ প্রাণের রক্ত লেখার দাম বাংলাদেশের বাংলাদেশের নাম। এই দেশ আমার স্বপ্নে দেখানো, এই দেশ আমার স্মৃতির দেখানো। লক্ষ প্রাণের রক্ত লেখার দাম বাংলাদেশের নাম বাংলাদেশের নাম। একটি কথাই লক্ষ কোটি কণ্ঠে দোলে, স্বাধীনতা স্বাধীনতা সেই কথাটি মরণ এলেও কেউ কি ভোলে। স্বাধীনতা স্বাধীনতা একটি জাতি, স্বাধীন জাতি, জাগ্রত যার শহর নগর গ্রাম বাংলাদেশের নাম বাংলাদেশের নাম। যার পতাকার টকটকে লাল সূর্য বলে, জেগে আছি জেগে আছি, সেই পতাকা ওড়াই প্রাণের সত্য জেলে। জেগে আছি জেগে আছি, থাকবো বলে থাকবো বলে, অন্তবিহীন সচলে সংগ্রাম বাংলাদেশের নাম বাংলাদেশের নাম। এ দেশ আমার স্বপ্নে দেখানো, এ দেশ আমার স্মৃতির দেখানো। লক্ষ প্রাণের রক্ত লেখার দাম বাংলাদেশের নাম বাংলাদেশের নাম। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমাদের বাতাস, পানি, মাটি, পরিবেশ পৃথিবীর যে কোনো কৃষিভিত্তিক মাটির চেয়ে বেশি উপযোগী। তার সাথে প্রযুক্তির যোগ হলে এটা হবে সোনার চেয়ে খাঁটি মাটির সোনার বাংলাদেশ। বিষমুক্ত সবজি উৎপাদনে তথা জৈব কৃষি আন্দোলনে যার অবদান সবচেয়ে বেশি, অর্ধ শতাধিক কৃষি ক্লাবের প্রতিষ্ঠাতা কৃষি অন্তপ্রাণ আইয়ুব হোসেন এই ইত্যাদি অনুষ্ঠানেই একবার বলেছিলেন, এই যে সূর্যের আলো, মাটি, পানি, এই যে বাতাস, এই যে কৃষি যে পরিবেশ, এই চমৎকার এই পরিবেশ, আমাদের কৃষকদের অনেক জ্ঞান, এই জ্ঞান দিয়ে আমরা এই দেশটিকে সোনার দেশ হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। 2016 সালের জানুয়ারি মাসে সত্যিকার কৃষক বন্ধু এই মানুষটি প্রয়াত হলেও তার কথাগুলো এখনো চিরসত্য হয়ে আছে। আমরা বিদেশি কৃষি এবং কৃষি প্রযুক্তির অনেক কিছুই আজকাল বিভিন্ন চ্যানেলের পর্দায় দেখি, কিন্তু বিদেশিরা এসেও আমাদের এই কৃষি উপযোগী মাটিতে কৃষি কর্ম করে সফল হয়েছেন তেমন চিত্র কিন্তু খুব একটা দেখা যায় না। এদেশে বিদেশিদের দ্বারা পরিচালিত তেমনই একটি ব্যতিক্রমধর্মী কৃষি খামারের সঙ্গে আপনাদের আজ পরিচয় করিয়ে দেব। প্রতিষ্ঠানটির নাম শেহা বাংলাদেশ লিমিটেড।
1998 সালের মার্চ মাসে মুক্তাগাছা উপজেলার ঘোগা গ্রামে 6 একর জায়গা জুড়ে এই এগ্রোভেজ ডেয়ারি ফার্ম শেহা বাংলাদেশ লিমিটেডের জন্ম। দক্ষিণ কোরিয়ার নাগরিক মিস্টার ইয়ন ইয়ন সাব, মিস্টার ক্যাং কিউ টেক এবং মিস্টার কন বিয়ন হি এই তিনজন মিলেই এই খামারটি প্রতিষ্ঠা করেন। এই কৃষি খামারের একটি বৈশিষ্ট্য হলো এখানে কোনো ফসল উৎপাদনেই কীটনাশক ব্যবহার করা হয় না, এমনকি ঘাসেও কোনো বিষ প্রয়োগ করা হয় না। এখানে অর্গ্যানিক পদ্ধতিতে বিষমুক্ত শাকসবজি উৎপন্ন করা হয়। প্রতি বছর এই খামারে প্রায় 20-25 রকমের দেশি এবং কোরিয়ান শাকসবজি আবাদ করা হয়। দর্শক মণ্ডলী, 3 জন কোরিয়ান নাগরিক মিলে এই কৃষি খামারটি তৈরি করলেও তাদের মধ্যে একজন সম্প্রতি মারা গেছেন, আর তিনি হচ্ছেন মিস্টার কন বিয়ন হি। আমার সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন মিস্টার ইয়ান ইয়ান সব। তিনি সস্ত্রীক বসে আছেন এখানে এবং তারা দুজনেই মূলত এই কৃষি খামারটির বর্তমানে দেখাশোনা করছেন। মিস্টার ইয়ন, শুরুতেই আপনার কাছে আমি জানতে চাইব, নিজের দেশ ছেড়ে বাংলাদেশের নিভৃত পল্লীতে এসে এ ধরনের একটি খামার করার ইচ্ছে জাগলো কেন? আমার ইচ্ছা হলো কোরিয়াতে আমি খামার চালানো অভিজ্ঞতা আছে। আমি এই বাংলাদেশে এসে ছোট্ট খামার চালিয়া উন্নত হয়ে গেলে এই এলাকা লোকেরও একসাথে উন্নত হব, এটা আমার ইচ্ছা। এটা আপনার ইচ্ছা, অনেক মহৎ ইচ্ছা আপনার। এবারে জানতে চাইব, এই চাষাবাদের ক্ষেত্রে কোরিয়া এবং বাংলাদেশের মাটি ও জলবায়ুতে কি পার্থক্য পেয়েছেন? এই দেশে হলো ঋতু ভিন্ন, অবস্থা মাটি এটা সব ভিন্ন। এই দেশে এসে অনেক পরীক্ষা করিয়া এখন সফল পাওয়া গেছে। এবার চলেন আমরা একটু ঘুরে দেখি আপনার এই খামারটি। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক প্রকার গাছের চারা। সবজির বাগানে একটু বড় করিয়া নিয়ে যায়। এই মাটি হলো জীবাণু মুক্ত, এটা মাটি জীবাণুমুক্ত মাটি। আর এগুলি কি কুড়া? এই উপরে কুড়া হলো, এটা কুড়া দিলে এটা আর্দ্রতা তাতে চলে যায় না, ভিতরে আর্দ্রতা থাকে, তাহলে তাদের চারা বের হয়। আচ্ছা, এগুলি আপনারা আবার এখান থেকে নিয়ে খেতে লাগান। আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার মরিচের বাগান করেছেন। মরিচের গাছগুলো বেশ সতেজ এবং আপনাদের চাষের পদ্ধতি একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছি। এই যে আমরা দেখছি পলিথিন দিয়ে প্রতিটি গাছের গোড়া ঢেকে দেওয়া হয়েছে এবং গোল করে জায়গা করা হয়েছে। এই পলিথিনটা দেওয়ার কারণটা কি? মাটির তাপ বাড়ানোর জন্য। আচ্ছা, মানে মাটির তাপ বাড়ানোর জন্য। বৃষ্টি বেশি হলে যদি মাটি ভিজা বেশি হয়ে যায় তাহলে তো ওই সময় মাটির তাপ কমে যায়, তাহলে তাপ তো এই বরিসব ঘাস হলে সুন্দর করে ফাড়াই যায় না। মাটির তাপ বাড়ানোর জন্য এবং বৃষ্টির পানি যাতে কম যায়। আরো আছে, আরো লাভ বললো ওই নিরানো কাজ কমার জন্য, মানে আগাছা হয় না। আগাছা হয়। এখানে দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকা ফুল গাছ। এই দেশে এটা ফুল গাছ হিসাবে এটা চাষ করতেছে, মানে আমাদের দেশে ফুলের জন্য। আর আপনারা? আমরা এটা খাইতেছি। আচ্ছা, এখানে তো অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি। এগুলো কি গাছ? এইটাও কোরিয়ান সবজি। এই পাতা হলো অনেক সোনার দাম মতো। সোনার দাম? সোনার দাম মানে কি অনেক দাম? মানে একটা পাতা কত দাম? এক পাতা 1 টাকা। একটা পাতা 1 টাকা? তাহলে বোঝা যাচ্ছে এটা টাকার গাছ। টাকার গাছ। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কি জৈব সার? এই জৈব সার এটা সব বানাইয়া আমার সবজির বাগানে সব দিতেছি। কি দিয়ে বানিয়েছেন? কাঠের গুঁড়া, আরো খের, আর পোড়া পাতা, আর হচ্ছে গোবর। আর এটা কি? এইটা হলো এনজাইম বানায়, এইটা হলো আসল এনজাইম। আচ্ছা, এটা কি দিয়ে বানান? ধানের কুড়া, কাঠের কুড়া, আরো ভুসি দিয়ে বানায়। আচ্ছা, মুরগি গরুকে খাওয়ায়। তাতে লাভ কি হয়? এইটা খাইলে অনেক হজম ভালো হয়ে যায়, সুস্থ থাকে, আরো গন্ধ কম। দুর্গন্ধ হয় না। এই কৃষি খামারে শুধু শাকসবজি নয়, এখানে মুরগি এবং গরুও লালন পালন করা হয়। এই ফার্মে 2 ধরনের মুরগি লালন পালন করা হয়। একটি হচ্ছে লেয়ার মুরগি, আর একটি হচ্ছে ব্রয়লার মুরগি। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে লেয়ার মুরগি। এই ফার্মে লেয়ার মুরগি পালনের বিশেষত্ব হলো এই মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং লাল মাটি খেতে দেওয়া হয়। এর ফলে এর ডিমগুলো দেশি মুরগির ডিমের মতো কিছুটা আঠালো, হলুদাভ এবং অত্যন্ত সুস্বাদু হয়। এপাশে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চা। এগুলো বড় হলেই বিক্রি করে দেওয়া হয়। তবে মানুষের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বিক্রির 15 দিন আগে থেকে এদেরকে বিভিন্ন ধরনের ঔষধ কিংবা প্রতিষেধক দেওয়া বন্ধ করে দেওয়া হয়, যাতে এই ঔষধ বা প্রতিষেধক মানুষের স্বাস্থ্যের উপর কোনো ক্রিয়া করতে না পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গরু। আপনারা তো নিশ্চয়ই এগুলোর মাংস বিক্রি করেন? হ্যাঁ, এগুলি মাংস আমরা ঢাকা বিক্রি করি। আপনাদের এই খামারের গরুর বিশেষত্ব কি? এই হরমোন মেশানোর কারণে গরু দুধ দেয় বেশি, গরু তাড়াতাড়ি মোটা হয়, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো না। আপনারা তো কোনো হরমোন ব্যবহার করেন না? আমরা কোনো ওষুধ ব্যবহার করি না, আমরা নিজেরা খাদ্য তৈরি করি। তার মানে এই গরু হচ্ছে বাইরের গরুর চেয়ে অনেক বেশি স্বাস্থ্যসম্মত। অনেক বেশি স্বাস্থ্যসম্মত। অনেক ধন্যবাদ। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠানটি তাদের লভ্যাংশের কিছু অংশ দিয়ে গ্রামের মানুষের কল্যাণে টিউবওয়েল, ল্যাট্রিন, ঘর তৈরি, বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করে দেয়া সহ নানান সেবামূলক কাজ করে থাকে। শুধু তাই নয়, এখান থেকে প্রশিক্ষণ দিয়ে অনেককে গাভীও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে 2014 সালে এই গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। দুপুরে স্কুলের শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাওয়ানো হয়। স্কুল প্রতিষ্ঠিত হয় গ্রামবাসী অত্যন্ত আনন্দিত। ওনার ইচ্ছা আমরা যতটুকু জানি যে সবাই যেন একসঙ্গে উন্নত হতে পারে, এই জন্য উনি চেষ্টা করতেছে। মিস্টার গিয়ন, আপনি এদেশে একজন বিদেশি কৃষক এবং সত্যিকারের কৃষক আপনাকে বলবো, কারণ আপনি কথায় নয় কাজে বিশ্বাসী। এবারে আমাদের দেশের কৃষকদের জন্য আপনার কি কিছু বলার আছে? কৃষকগুলো সবসময় রিসার্চ করা দরকার হয়। আমার কোম্পানির ভিতরে আমি মাঝে মাঝে আমি প্রশিক্ষণ দেই। এইভাবে প্রশিক্ষণ পেশ করে নিলে এটা হলো সচেতন লোক হয়ে যাবে না। এই কারণে আমি সবাই সচেতন লোক হইয়া চাষ করলে এই দেশে উন্নত হয়ে যাবে। আপনার কাছে জানতে চাইবো, আপনার কেমন লাগছে এই গ্রামের পরিবেশে বাংলাদেশে? ভালো লাগতেছে। ভালো লাগে। এবারে আমি আপনার একটু ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। আমার কোম্পানি এখন অনেক উন্নত হইতেছে, আরো উন্নত হইয়া এই এলাকায় মানুষদের ওরাও উন্নত হইলে আমার ইচ্ছা, আশা, আপনার স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। মিস্টার ইয়াং, অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আইয়ুব হোসেনের কথারই প্রতিধ্বনি করে বলতে ইচ্ছে করে, আমাদের মাটি আছে, পানি আছে, মুক্ত বাতাস আছে, সেই সঙ্গে আছে পরিশ্রমী মানুষ। আজ বিশ্ব ঐতিহ্যের এই বিস্ময়কর ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের পটভূমিতে দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হোক, আমরা সম্ভাবনাকে সম্ভব করে তুলব, সম্পদকে সমৃদ্ধ করব, পরিবেশকে পরিশুদ্ধ করব, রাখব দূষণমুক্ত। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।